বিগত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারেনি, তাদের উপরে নিষেধাজ্ঞা থাকা, তাদের নিবন্ধন স্থগিত করে রাখা, এই কারণে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি কিংবা তাদেরকে দেয়া হয়নি। এক প্রকার বলা যায় যে জোর করেই তাদেরকে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে। যদিও নানা মহল থেকে দাবি উঠেছিল যে গণতন্ত্রের স্বার্থে, ইনক্লুসিভ রাজনীতির স্বার্থে তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। আওয়ামী লীগের যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখা, গণতান্ত্রিক চর্চার বাইরে রাখা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রফেসর ইউনূস তার মেটিকুলাস ডিজাইন কি বলবো যে সেটা বাস্তবায়ন করেছিলেন, এবং সেই বাস্তবায়নে কিছু দলের প্রকাশ্যে সমর্থন ছিল এবং কিছু দলের চাওয়া বাস্তবায়ন করতেই তো এটা করা হয়েছে, আবার কিছু দল নীরবে সমর্থন দিয়েছে। যেমন প্রথম দিকে আমরা দেখেছিলাম যে বিএনপি এই নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করার বিপক্ষে অবস্থান নিয়েছিল, কিন্তু পরবর্তীতে বিএনপির বিভিন্ন নেতা বলেছিলেন যে তারা সরকারকে প্রথম আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যেন দেয়া হয় এই ব্যাপারে তারাই নাকি লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে জানিয়েছিলেন। তার মানে বিএনপির দ্বিমুখী অবস্থান আমরা দেখেছিলাম। প্রফেসর ইউনূসের সময় চলে গেছে, এখন বিএনপি ক্ষমতায় 2 মাস পার হয়ে গেল, তাদের ক্ষমতায় আসা আলোচনা হচ্ছে বিভিন্নভাবে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে কি পারবে না। সেরকম একটা মুহূর্তে জাতীয় নির্বাচনের পরে যে সকল নির্বাচন হবে, স্থানীয় সরকার নির্বাচন, পেশাজীবীদের নির্বাচন, এই নির্বাচনগুলোতে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, নামে বেনামে যেভাবেই হোক অংশগ্রহণ করতে চায় তারা। অংশগ্রহণের সুযোগ না পেলে তারা কি করবে, এরকম আলোচনাও তাদের মধ্য থেকে শোনা যাচ্ছে। কদিন আগেই আমরা একটা খুবই খারাপ খবর পেয়েছিলাম, ময়মনসিংহ বারের নির্বাচনে আওয়ামী লীগের যারা প্রার্থী তাদেরকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। কেন অযোগ্য ঘোষণা করা হয়েছিল সেটা পরে আমরা তো টের পেয়েছি, আরও স্পষ্ট হয়েছে যখন আমরা দেখলাম ময়মনসিংহ বারের যে নির্বাচন, সেই নির্বাচন হলো এবং নির্বাচনের ফলাফলে একটি আসনও বিএনপির বাইরে গেল না। সব পদেই বিএনপি বিজয়ী হয়েছে। সব পদে বিএনপি যেন বিজয়ী হয় এবং বিএনপির বিজয়টা নিশ্চিত করতেই কি আওয়ামী লীগের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করে দেওয়া হয়েছিল? কি ছিল সেই প্ল্যান? কি হলো এখন? এই প্ল্যান যদি আগামীতেও বাস্তবায়ন হতে থাকে তাহলে কোন দিকে যাবে রাজনীতি? বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কথা বলে, তারাই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, এই দাবি তারা করে, কিন্তু সেই দাবি এবং সেই বাস্তবতার সঙ্গে তাদের বর্তমান অবস্থা মেলে নাকি সাংঘর্ষিক? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম ময়মনসিংহ বারে যে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি একচ্ছত্র আধিপত্য বিস্তার করে সব পদে বিজয়ী হয়েছে। এই খবরটা নিশ্চিত করেছে গণমাধ্যম। শিরোনামটা দেখে নিন গণমাধ্যমে। সেখানে বলা হচ্ছে ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে সবকটি পদে বিএনপি পন্থীদের জয়। বিএনপি পন্থীরা সবকটিতে জিতেছে। তারা সবাই সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে নির্বাচনে অংশ নেন। এতে সভাপতি পদে নুরুল হক, সাধারণ সম্পাদক পদে মমরুজুল হাসান জুয়েল, তারা দুজন বিজয়ী হয়েছেন। ভোট গণনা শেষে এই যে রেজাল্ট, সেই রেজাল্টে বিজয়ী প্রার্থীদের কর্মী এবং সমর্থকরা তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। এই ব্যাপারগুলো এসেছে। 23 এপ্রিল সকাল 10টা থেকে সমিতির ভবনে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। 1038 জন ভোটারের মধ্যে ভোট দেন 840 জন আইনজীবী। এবং যদি আমরা সভাপতি সেক্রেটারির ভোটের পার্থক্য দেখি তাহলেই বুঝতে পারবো যে অবস্থাটা কি দাঁড়িয়েছে। সভাপতি পদে নুরুল হক, তিনি পেয়েছেন 597 ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত এনসিপি সমর্থিত প্রার্থী আমানুল্লাহ বাদল, তিনি পেয়েছেন 211 ভোট। কোথায় 600, কোথায় 211। তার মানে স্পষ্ট যে ব্যবধান, ভূমিধস বিজয়, সেটা বোঝাই যাচ্ছে। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে তো আরও ভয়াবহ অবস্থা। মঞ্জুরুল হাসান জুয়েল, তিনি পেয়েছেন 732 ভোট, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির যারা প্রতিদ্বন্দ্বী জামাত এবং এনসিপির ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেট পেয়েছেন মাত্র 60 ভোট। তার নাম মাহবুবুল আলম।
তিনি পেয়েছেন মাত্র 60 ভোট। 732 ভোটের এগেনস্টে 60 ভোট। তার মানে এই নির্বাচন কোনোভাবেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়নি, একতরফা নির্বাচন হয়েছে। এই একতরফা নির্বাচন করার জন্যই কি গত 13ই এপ্রিল একটা নোটিশ জারি করা হয়েছিল যে আওয়ামী লীগপন্থী যারা আইনজীবী তারা নির্বাচন করতে পারবেন না। সেই সময় জারি করা একটা নোটিশ, যে নোটিশটা আপনারা একটু দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে 16 প্রার্থীর মনোনয়ন বাতিল। সেখানে কি বলা হয়েছিল? ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনকে কেন্দ্র করে 16 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা আব্দুল বারী স্বাক্ষরিত নোটিশে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয় 13 এপ্রিল প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন, তবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা ফ্যাসিস্টদের সহযোগী হিসেবে চিহ্নিতদের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করা হয়েছে। এই ঘটনায় পরের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। এই যে নির্বাচনে তাদের প্রার্থী বাতিল করে দেওয়া হলো, যারা আওয়ামী লীগের অনুসারী সেই সকল প্রার্থী 16 জনের প্রার্থিতা বাতিল করে দেওয়া হয়েছে। সেই প্রার্থিতা বাতিল করে দেওয়া হয়েছে এই অভিযোগে যে তারা ফ্যাসিস্টের দোসর। তো ফ্যাসিস্টের দোসর এই অজুহাতে কি কারো প্রার্থিতা বাতিল হতে পারে? প্রার্থিতা বাতিল হওয়ার তো নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে এবং এই আইনজীবী সমিতির নির্বাচনের যে বিধান, সেই বিধানেও স্পষ্ট বলা আছে যে এখানে নির্বাচনের প্রার্থিতার ক্ষেত্রে দল, মত, বর্ণ, গোত্র এগুলো কোথাও বিবেচিত হবে না। তাহলে ফ্যাসিস্টের দোসর এটা কি কোনো অজুহাত হতে পারে? এটা কি কোনো কারণ হতে পারে? আপনি যে কাউকেই তো ফ্যাসিস্টের দোসর সংজ্ঞায়িত করতে পারেন। ফ্যাসিস্ট মানে কি আওয়ামী লীগকে বোঝাচ্ছেন? আওয়ামী লীগের দোসর মানে কি? আওয়ামী লীগের বন্ধু কিংবা আওয়ামী লীগের অনুসারী কিংবা আওয়ামী লীগের সমর্থক কিংবা আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী, আওয়ামী লীগের আত্মীয় স্বজন, এই তো দোসর বলতে তো এই বোঝায়। তো আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী কিংবা আত্মীয় স্বজন তাদেরকে যদি আপনি দোসর হিসেবে আখ্যা দিয়ে তাকে তার যে নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করেন, তাহলে সেটা প্রতীয়মান হয় যেটা, সেটাই এই ভোটের রেজাল্ট। যেখানে আমরা দেখলাম যে বিএনপিপন্থী প্রার্থীরা তাদের ভূমিধস বিজয় হলো এবং তাদের নিকটতম প্রার্থী যারা ছিল জামাত এবং এনসিপির ক্যান্ডিডেট, সেখানে পার্থক্যটা আকাশ আর পাতাল পার্থক্য। কোথায় 732 ভোট, কোথায় মাত্র 60 ভোট। এই চিত্র যেন হয় এবং তাদের জয় যেন নিশ্চিত হয়, সেই কারণেই আওয়ামী অনুসারী প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এবং ময়মনসিংহ এলাকা তো সাধারণত আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, সেখানে আওয়ামী লীগের জিতে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ড ছিল। আওয়ামী লীগ যেন কোনোভাবেই জিতে যেতে না পারে, সেই কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু প্রচুর সমালোচনা হয়েছিল, এমনকি এই নির্বাচন কমিশনের প্রধান যে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাকে গণমাধ্যমের পক্ষ থেকে ওই সময় যোগাযোগ করেও তিনি গণমাধ্যমে এই ব্যাপারে একটি মন্তব্য করতেও রাজি হননি। অতঃপর আমরা রেজাল্টটা দেখলাম যে কি কারণে তখন প্রার্থিতা বাতিল করা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই পেশাজীবীদের নির্বাচন, এরই মাঝে ঢাকা যে মূল ঢাকা বার, সেই বারের সুপ্রিম কোর্ট বারের নির্বাচন স্থগিত করে দেওয়া হয়েছে। আগামী মাসের মাঝামাঝিতে নির্বাচন হওয়ার কথা ছিল 15 তারিখে, সেই নির্বাচন স্থগিত করে দেওয়া হয়েছে। সেখানেও এই রাজনৈতিক কারণই অনেকে মনে করছেন যে এই নির্বাচনে এখনও সরকার দলীয় প্রার্থীরা মনে করছে না যে তাদের জন্য এই নির্বাচনটা নিরাপদ, সেই কারণেই বাতিল করে দেওয়া হয়েছে। আগামীতে এই পেশাজীবী সংগঠনের নির্বাচনগুলো এবং স্থানীয় সরকার নির্বাচন, সেগুলোতে কি তাহলে বিএনপি প্রফেসর ইউনূসের দেখানো পথেই হাঁটছে? আওয়ামী লীগকে আমরা অনেক বেশি আশাবাদী হতে দেখেছিলাম নির্বাচনের পরপরই। বহু জায়গায় অফিস খুলতে দেখেছিলাম, তারা অতি উৎসাহী হয়েছিল যে প্রফেসর ইউনূস গিয়েছে, বিএনপি এসেছে, এখন তারা রাজনীতিতে ফিরতে পারবে, তাদের রাজনীতি উন্মুক্ত হয়ে যাবে, তারা সব কিছুতে অংশগ্রহণ করতে পারবে। এই যে তাদের অতি উৎসাহ, এই অতি উৎসাহগুলো যে তাদের রাজনৈতিক বোকামি ছিল, সেটা আমরা একাধিক ভিডিওতে বহুবার বলেছি। কারণ কি? বলেছি কারণ হচ্ছে যে প্রফেসর ইউনূসের সরকারে আওয়ামী লীগের 15.5 বছরে শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত এই সংখ্যা কিন্তু ছিল না।
মানে একমাত্র বলা যায় যে প্রফেসর ইউনূসই আওয়ামী লীগের এক ধরনের রোশানলে পড়েছেন। রোশানলে মানে হচ্ছে যে তিনি ট্যাক্স ফাঁকি দিতে চেয়েছিলেন, সেই ট্যাক্স ফাঁকি আওয়ামী লীগ সরকার দিতে দেয়নি। তিনি তার প্রতিষ্ঠানগুলোর সুবিধা আদায় করতে চেয়েছিলেন, সেই সুবিধাগুলো আদায় করতে আওয়ামী লীগ সরকার দেয়নি, এটুকুই পার্থক্য। এটাও করারও কারণ ছিল, কারণ হচ্ছে যে ওই যে পদ্মা সেতুতে যেন বিশ্বব্যাংকের বরাদ্দ, বিশ্বব্যাংক যেন টাকা না দেয়, সেই জন্য প্রফেসর ইউনূস যে ষড়যন্ত্র করেছিলেন এই কথা কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা বহুবার শুনেছি। পরবর্তীতে দেখলাম যে আওয়ামী লীগ সরকার সিদ্ধান্ত নিল যে নিজেদের টাকায় পদ্মা সেতু করা হবে এবং সেটাতে তারা সফলও হয়েছিল। ওই প্রফেসর ইউনূসের সঙ্গে ওই স্বার্থের ক্ল্যাশ, কিন্তু রাজনৈতিকভাবে সবথেকে বেশি নির্যাতিত হয়েছে, বঞ্চিত হয়েছে তো বিএনপি। সেই বিএনপি আওয়ামী লীগের ওপরে এত সদয় আচরণ করবে, সব অধিকার তাদেরকে ফিরিয়ে দেবে, প্রফেসর ইউনূস যে অত্যাচারগুলো করেছিল সেই অত্যাচারগুলোর অবসান রাতারাতি হয়ে যাবে, এই ভাবনা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীর মাথায় ঢুকেছিল সেই ভাবনা যে ভুল। বিএনপি যে এত দ্রুত তাদের মানে ওই সময়ে বিরোধী দলের থেকে যে অবস্থা হয়েছিল সেই অবস্থাগুলো তারা ভুলে যাবে না, তার চাইতে বহুগুণ তারা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, এটা বোধহয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথার মধ্যে ছিল না। এখন যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে পেশাজীবী সংগঠনগুলোর এই নির্বাচনে যদি ধারাবাহিকভাবে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া না হয়, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগকে যদি অংশগ্রহণ করতে দেয়া না হয়, তাহলে আওয়ামী লীগ একটা মারাত্মক সিদ্ধান্তের দিকে যাবে। সেটা হচ্ছে তারা দলগতভাবে তাদের যে ভোট, সেই ভোটগুলো বিএনপির যারা প্রতিদ্বন্দ্বী হবে তাদের ওপরে মানে দিয়ে দেবে, মানে তাদের উপরে মানে কি বলবো যে সওয়ার হবে। তাদের উপরে সওয়ার হয়ে যেটা করবে সেটা হচ্ছে বিএনপির পরাজয় নিশ্চিত করার জন্য তারা যা যা করা দরকার সেগুলো করবে। তাহলে কি আওয়ামী লীগ সেই পথেই এখন যাবে? বিএনপি কি তার বর্তমান পথে, যে পথে আওয়ামী লীগ পরবর্তী কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেই পথেই থাকবে? রাজনীতি কি সামনের দিনে আরও বেশি ঘোলাটে হচ্ছে? রাজনীতির সহ অবস্থান যেগুলো আমরা প্রত্যাশা করছিলাম প্রফেসর ইউনূস চলে যাওয়ার পরে, সেগুলো কি আমাদের প্রত্যাশা অনুযায়ী পূরণ হচ্ছে না? অনেকগুলো প্রশ্ন। দর্শক, আপনার কাছে কি মনে হয়, কোন দিকে এগোচ্ছে বর্তমান সরকারের রাজনৈতিক নীতি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।